সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের থাম্বনেইল দেখে অনেকে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বিষয়টি জানার জন্যে যে অ্যাকচুয়ালি এই বিলটা কি এবং কি কি সুবিধা আছে, কি অসুবিধা, এই বিষয়গুলি নিয়ে জানার ব্যাপারে আপনাদের যথেষ্ট আগ্রহ। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। কানাডার নিয়ম অনুযায়ী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানাডাতে কেউ এন্ট্রি করে টেম্পোরারি যে কোনো ভিসাতে, ভিজিটর হোক, ওয়ার্ক পারমিট হোক, স্টুডেন্ট হোক, যে কোনো ক্যাটাগরিতে কানাডাতে এন্ট্রি করে আপনার যদি বাচ্চাটা এখানে জন্মগ্রহণ করে, অর্থাৎ বেবি এখানে বর্ন হয়, তাহলে সে সিটিজেনশিপ লাভ করবে। কোথাকার? কানাডার সিটিজেনশিপ লাভ করবে। আপনি যদি কানাডাতে ইমিগ্র্যান্ট হয়ে আসেন, আসার পরে আপনার বাচ্চা যদি আপনার দেশে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু সে আবার সিটিজেন হতে পারবে না। এই নিয়মটাকে কারেকশন করার জন্য, অর্থাৎ পরের নিয়ম সিস্টেমটাকে চেঞ্জ করার জন্যই মূলত এই বিলটি। এই জন্য এই আলোচনাটি গুরুত্বপূর্ণ। আশা করি বিস্তারিত ভিডিওটি শুনবেন। তো যে কথাটি বলতেছিলাম, যে যারা ক্যানাডিয়ান না, নন ক্যানাডিয়ান, সামহাও তারা যদি কানাডাতে এন্ট্রি করার পরে যদি তার ওয়াইফ সেখানে বাচ্চা দেয়, অথবা যদি এখানে কোনো বোনেরা শুনে থাকেন, তিনি যদি এখানে তার বাচ্চার জন্ম যদি কানাডাতে হয়, তাহলে কাগজপত্র প্রসেস করে সরাসরি সে কানাডার সিটিজেনশিপ লাভ করবে। এখানে কোনো প্রোগ্রামের কোনো প্রয়োজন নেই। তো র্যাপিড ওয়েতে কানাডাতে সিটিজেন হওয়ার এটা একটা চালাকি একটি মাধ্যম। কিন্তু কানাডিয়ানদের জন্যে কানাডার একটি ব্ল্যাক রুলস রয়েছে। সেটি হচ্ছে, আপনি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সিটিজেন হয়েছেন কানাডার, কিভাবে? বাই বর্ন সিটিজেন না, কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে আপনারা সিটিজেনশিপ লাভ করেছেন। সিটিজেনশিপ লাভ করার পরে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ইচ্ছামতো বসবাস করতে পারেন। আপনার একবার সিটিজেন হয়ে গেলে আপনার বসবাসের জন্য কন্ডিশন থাকে না। কিন্তু সেক্ষেত্রে আপনার কানাডার বাইরে যদি কোনো বেবি জন্মগ্রহণ করে, তাহলে বাই বর্ন তাকে সিটিজেন হিসেবে কানাডা গ্রহণ করবে না। এই নিয়মটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। এই পদ্ধতিটিকে চেঞ্জ করার জন্যই মূলত নতুন এই বিলটি উত্থাপন করেছেন ইমিগ্রেশন মিনিস্টার। বিলটি পাস হয়ে যাবে খুব শীঘ্রই। এই ব্যাপারে মোটামুটি কনফার্ম বিষয়গুলো। তো এই বিষয়গুলি, এই বিলটি পাস হলে কী সুবিধা আর অসুবিধার বিষয়টা তো আপনারা বুঝতে পারলেন। এবং এই অসুবিধাটা কিন্তু বড় একটা অসুবিধা, কারণ এটার কারণে প্রচুর পরিমাণে পিপলরা কানাডার সিটিজেনশিপ লাভ করতে পারে না। তো আমরা মূল আলোচনায় চলে যাব। স্লাইডের উপর ভিত্তি করে আমরা স্লাইড বাই স্লাইড কথা বলবো। তো ইমিগ্রেশন মিনিস্টার যে বিলটি উত্থাপন করেছেন, সেই বিলটির নাম হচ্ছে C-71। অলরেডি আপনারা থাম্বনেইলে দেখেছেন। তো এটা হচ্ছে মূলত একটি অ্যামেন্ডমেন্ট বিল, সিটিজেনশিপ অ্যাক্ট 2024। এটার মাধ্যমে যে চেঞ্জগুলো আসবে সেটা হচ্ছে রিস্টোর সিটিজেনশিপ টু লস্ট ক্যানাডিয়ানস। এখানে একটি শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে, লস্ট ক্যানাডিয়ানস। এটার কারণটা কি? সেটা হচ্ছে যে আগের যে এখন পর্যন্ত যে নিয়মটি বলবৎ রয়েছে, সেই নিয়মের কারণে প্রচুর পরিমাণে ব্যক্তিরা পৃথিবীব্যাপী কানাডার সিটিজেনশিপ লাভ করতে পারতেছে না, বাই বর্ন সিটিজেনশিপ লাভ করতে পারতেছে না। কিন্তু এই বিলটা যখন চেঞ্জ হয়ে বিল C-71 এটি যখন পরিপূর্ণভাবে গ্যাজেটাকে পাবলিশ হবে, পাস হবে, তখন এই লস্ট ক্যানাডিয়ানস যারা ছিলেন তারা সকলেই কানাডার নাগরিক হিসেবে গণ্য হবেন। এবং আমাদের আলোচনা যারা শুনতেছেন, এর মধ্যে অনেকেই রয়েছে যারা কানাডাতে কোনো অ্যাপ্লাই করেন নাই, চিন্তাভাবনা করতেছেন। এরপরে আছেন কানাডার সিটিজেন যারা কানাডা থেকে শুনতেছেন। এরপরে অনেকে পিআর হোল্ডার আছেন যারা শুনতেছেন। এর মধ্যে বেশিরভাগই আছেন যে যারা হয়তো ইমিগ্র্যান্ট হিসেবে কানাডাতে এসেছেন। তারা এখান থেকে একটি সুবিধা পাবেন ভবিষ্যতে। সেটা হচ্ছে, কানাডার বাইরে যদি তাদের বেবিরা জন্মগ্রহণ করে, তাহলে অটোমেটিক্যালি সরাসরি তারা সিটিজেনশিপ লাভ করতে পারবে। তাদের জন্য আলাদা কোনো প্রোগ্রামের প্রয়োজন নেই। তো এখানে আরেকটা কথা প্রাসঙ্গিকভাবেই বলে রাখি, এখন পর্যন্ত যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার বাচ্চা যদি কানাডার বাইরে জন্মগ্রহণ করে, আপনি ক্যানাডিয়ান ইমিগ্র্যান্ট হিসেবে সেখানে ক্যানাডিয়ান সিটিজেনশিপ লাভ করেছেন, সেক্ষেত্রে আপনি সরাসরি তাকে কানাডার সিটিজেন করতে পারবেন না। কিন্তু ওখানে আলাদা যে আপনার স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনার সেই চিলড্রেনদেরকে এখানে আপনার পিআরের জন্য আবেদন করাতে হয়। অনেকে হ্যাসেল থাকে সেখানে, অনেকে সেই ক্ষেত্রে সেটা দিয়ে পিআর হোল্ডার হতেও পারে না। এই ব্যারিয়ারগুলোর জন্যই লস্ট সিটিজেন বা লস্ট ক্যানাডিয়ানদের একটা বড় একটা সংখ্যা রয়েছে, যারা জেনারেল রুলস অনুযায়ী সেখানে
বাই বর্ন সিটিজেনশিপ লাভ করতে পারতেছে না। তো পৃথিবীর অন্যান্য কান্ট্রি যদি তুলনা করেন আপনি, পৃথিবীর কিছু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি রয়েছে, কানাডা, ইউএস, অস্ট্রেলিয়া, যেগুলোতে আপনি গিয়ে সেখানে জন্ম নিলে সেখানকার সিটিজেনশিপ লাভ করা যায়। কিন্তু আবার অনেকগুলো কান্ট্রি রয়েছে সেগুলোতে আপনি 1000 বছর ধরে বসবাস করলেও, সেখানে জন্ম হলেও জীবনে আপনাকে সিটিজেনশিপ দেবে না। উদাহরণ হিসেবে যদি বলি, এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যেই রয়েছে, এই ধরুন আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত কান্ট্রিতে, থাইল্যান্ড, সেখানে গিয়ে আপনি জন্মগ্রহণ করলেও আপনাকে কখনোই বাই বর্ন সিটিজেনশিপ দিবে না। আবার এইসব কান্ট্রির সিটিজেনরা পৃথিবীর যে কোনো প্রান্তেই তাদের বাচ্চা জন্মগ্রহণ করুক না কেন, তাদেরকে তারা নাগরিকত্ব দিবে। তো এখানেই কানাডার নিয়মের মধ্যে দুইটা রিভার্স সিস্টেম রয়েছে। এর মধ্যে যাদের বাচ্চারা কানাডাতে এসে জন্মগ্রহণ করে সেই নিয়মটা বহাল থাকবে। পাশাপাশি যে চেঞ্জটা আসতেছে সেটা হচ্ছে যে এই আপনার আগের যে প্রবলেম বাই বর্ন সিটিজেনশিপের, সেই সমস্যাটি এখানে উইথড্র করা হবে। তো এখানে এই বিষয়টি একটু বলা হয়েছে ইমিগ্রেশন মিনিস্টারের উদ্ধৃতি দিয়ে আমি একটু বলতেছি। দি কারেন্ট রুলস জেনারেলি রিস্ট্রিক্ট সিটিজেনশিপ বাই ডিসেন্ট টু দি ফার্স্ট জেনারেশন এক্সক্লুডিং সাম পিপল হু হ্যাভ এ জেনুইন কানেকশন টু কানাডা। তো এখানে বাই ডিসেন্ট বলতে যেটা উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ আপনি কানাডার সিটিজেন, আপনার বেবিরা যে জন্মগ্রহণ করবে অটোমেটিক্যালি তাদের সিটিজেনশিপ পাওয়ার কথা, কিন্তু কানাডার বাইরে তাদের জন্মগ্রহণ হওয়ার কারণে তাদেরকে গভর্নমেন্ট সরাসরি সিটিজেনশিপ দিতে যাচ্ছে না, বা এখন পর্যন্ত সেই নিয়মটি নেই। কিন্তু একজন কানাডিয়ান বাবা মার সাথে তার পুরো জেনুইন কানেকশন রয়েছে। তো এই বিষয়টি একটি প্রবলেম হিসেবে আইডেন্টিফাইড হয়েছে। said the minister, this has unacceptable consequences for families and impact life choices such as why individuals may choose to live, work, study, or even where to have children and raise a family. These changes aim to be inclusive and protect the value of Canadian citizenship, as we are committed to making the citizenship process as fair, transparent as possible. যেহেতু এই সিস্টেমটা একদমই একটা সিস্টেম, যে আপনি সিটিজেনশিপ লাভ করার পরে, আপনি সিটিজেন হওয়ার পরেও আপনার বাচ্চাটা সিটিজেন হবে না শুধুমাত্র কানাডার বাইরে জন্মগ্রহণ করার কারণে। তো এই বিষয়টিকে আনফেয়ার হিসেবে আইডেন্টিফাই করে ইমিগ্রেশন মিনিস্টার এই পদ্ধতিগুলো চালু করতে যাচ্ছে, যাতে করে তিনি যেটা বলতেছেন যে এই বিষয়টিকে ফেয়ার এবং ট্রান্সপারেন্ট করা হবে নতুনভাবে আইন সংশোধন করার মাধ্যমে। তবে এখানে একটি কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটি আপনাদের জানা থাকা দরকার। যারা শুনতেছেন, যারা বর্তমানে সিটিজেন, যারা পিআর হোল্ডার, যারা ভবিষ্যতে সিটিজেন হবেন, সবার জন্য এই নিয়মটি জানা দরকার। However, the legislation also states that parents born abroad who have or adopt children also born outside Canada will need to have spent at least 1095 cumulative days of physical presence in Canada prior to the born of or adoption of their child to pass on citizenship. এখানে এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, খুব সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করব, আশা করছি অনেক ভাই বোনরা বুঝবেন। তো এই নতুন যে পরিবর্তনটি আনা হচ্ছে, সেখানে যে কাজটি করা হবে সেটা হলো যে পিআর প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন ধরনের পিআর প্রোগ্রামের মাধ্যমে, হতে পারে ইকোনমিক ইমিগ্রেশন, হতে পারে স্পন্সরশিপ ক্যাটাগরি, হতে পারে রিফিউজি ক্লেমের মাধ্যমে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, যে কোনো এনিথিং এলস। প্রতি বছরে যে 4 লক্ষ, এই বছরে যে 4,85,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে, তাদেরকে পিআর করা হবে। এই পিআর আবার ভবিষ্যতে এখান থেকে মেজরিটি একটা সংখ্যা সিটিজেন হবে। তো সিটিজেনশিপ লাভ করার পরে তারা তো বাই বর্ন সিটিজেনশিপ না, তারা কি হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে সিটিজেনশিপ লাভ করলেন। তো এই প্রোগ্রামের মাধ্যমে যারা সিটিজেনশিপ লাভ করলেন, তারা যদি ভবিষ্যতে তাদের কোনো বাচ্চা কাচ্চা কানাডার বাইরে জন্মগ্রহণ করান, বা তাদের বাচ্চার জন্ম যদি কানাডার বাইরে হয়, নতুন নিয়মটা সংশোধন করলেও সেই বাচ্চাটাকে সরাসরি সিটিজেনশিপ লাভের জন্য আবেদন করার ক্ষেত্রে এখানে কানাডা একটি কন্ডিশন দিচ্ছে, সেটা হলো যে সেই বাচ্চা জন্মগ্রহণের আগে তার বাবা মাকে কমপক্ষে 1095 দিন কানাডাতে ফিজিক্যালি অবস্থান করতে হবে। আমার কথাটি এক কথায় হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, যদি না বোঝেন আমি আবারও বলতেছি বিষয়টি, এবং এটা আবার পড়তেছি, ইংলিশটা আবার পড়তেছি। প্যারেন্ট বর্ন অ্যাব্রড, অর্থাৎ যারা প্রোগ্রামের মাধ্যমে আবেদন করতেছেন তারা তো অবশ্যই কানাডার বাইরে জন্মগ্রহণ করেছেন, কানাডার ভিতরে জন্মগ্রহণ করলে তো তারা বাই বর্ন সিটিজেনশিপ লাভ করতেন। প্যারেন্টস বর্ন অ্যাব্রড হু
who have or adopted children, এখানে কিন্তু শুধুমাত্র বাই বর্ন চিলড্রেন, আপনাদের অ্যাডপ্টেড চিলড্রেনরাও কিন্তু এখানে ইনক্লুড হবে, এটা একটা বড় সুবিধা। অলসো বর্ন আউটসাইড কানাডা, তো আপনারা কানাডার সিটিজেন হিসেবে প্রোগ্রামের মাধ্যমে এসেছেন এবং আপনাদের জন্ম ছিল কানাডার বাইরে, এবং আপনাদের চিলড্রেনটাও জন্মগ্রহণ করলেও কানাডার বাইরে, উইল নিড টু হ্যাভ স্পেন্ড অ্যাট লিস্ট 1095 কিউমুলেটিভ ডেজ অফ ফিজিক্যাল প্রেজেন্স ইন কানাডা প্রিয় টু দি বার্থ অর অ্যাডপশন অফ দেয়ার চাইল্ড টু পাস অন সিটিজেনশিপ। তো এখানে মূল কথা হলো যে আপনি কানাডাতে সিটিজেনশিপ লাভ করলেন, করার পরে 1095 দিন কানাডাতে আপনার থাকতে হবে। তো 1095 দিন কি একটানা থাকতে হবে? এইটা কিন্তু মোটেও না, এটা হচ্ছে আপনার কিউমুলেটিভ হতে পারে আপনার পুরো লাইফ টাইমের মধ্যে। আমি উদাহরণটা আরও ক্লিয়ার করি, সেটা হলো আপনি ধরেন কানাডার সিটিজেন হয়েছেন বা পিআর হোল্ডার হিসেবে আছেন, পিআর হোল্ডার থেকে সিটিজেন হয়েছেন, আপনি 10 বছর ধরে কানাডাতে বসবাস করতেছেন। তো আপনার 10 বছরের মধ্যে আপনি অনেকবার নিজ দেশে ফেরত এসেছেন, আসছেন, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ঘুরছেন। তো যে সময়টুকু আপনি কানাডার বাইরে অবস্থান করেছেন, সেই সময়টুকু আপনি সেই 10 বছরের মধ্যে থেকে ডিডাক্ট করেন, করে আপনার 1095 দিন যদি থাকে, এই সময়টুকুর 1095 দিন থাকার পরে এই সময়ের বাইরে আপনার যদি বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে তারা বাইবর্ন সিটিজেন হিসেবে কানাডাতে এখানে কাউন্ট হবে, তাদেরকে এই আইনের আওতায় নেওয়া হবে। এইভাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে ইমেল করবেন, আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। ইন আদার ওয়ার্ডস, চিলড্রেন বর্ন অ্যাডপ্টেড বাই ক্যানাডিয়ান সিটিজেন বর্ন abroad will not be eligible for citizen if their parents cannot prove that they have lived in Canada for a total of 3 calendar years before the birth or adoption of their child. তো এখানে এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে যে সমস্ত বাবা মারা কানাডাতে 1095 দিন সেই বাচ্চার জন্মের আগেই বসবাস করবে না, তাদেরকে এখানে কানাডার সেই সমস্ত বাচ্চাদেরকে বাইবর্ন সিটিজেনশিপ দেওয়া হবে না। অর্থাৎ তারা নর্মাল এই যে সরাসরি সিটিজেনশিপের যে সিস্টেম যেটা চালু করা হচ্ছে, তারা কিন্তু সরাসরি সিটিজেন হতে পারবে না। এই বিষয়টি মনে রাখবেন। অর্থাৎ মোট কথা হলো, আপনারা আপনাদের চাইল্ড অর্থাৎ বাচ্চা জন্ম নেওয়ার আগে কমপক্ষে 1095 দিন কানাডাতে অবস্থান করবেন, এটাই হলো কন্ডিশন। যদি আপনার বাচ্চাটা, আমি আর একটু ভেঙে ফেলি আপনাদেরকে, ধরুন আপনি কানাডাতে পিআর হিসেবে আসলেন, পিআর হিসেবে আসার পরে আপনার 1095 দিন হয়নি, এর মধ্যে কী হলো, আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে, আপনি অলরেডি পিআর হিসেবে কানাডাতে আছেন, প্রেগনেন্ট হয়ে আপনি দেখা গেলো আপনার দেশ হতে পারে পাকিস্তান, হতে পারে বাংলাদেশ, হতে পারে ইন্ডিয়া। তো পিআর অবস্থায় আপনি ইন্ডিয়াতে এসেছেন, ইন্ডিয়াতে এসে আপনার ওয়াইফের বাচ্চা হয়ে গেল, তো আপনার দেখা গেলো 1095 দিন হয়নি। তো কী হলো, এখন আপনার যে বাচ্চাটা হলো তারা বাইবর্ন কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হতে পারবে না। এক্ষেত্রে যেটা লাগবে, আপনি কানাডাতে আসার পরে কমপক্ষে 1095 দিন থাকবেন, থাকার পরে আপনি যদি সেই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যেখানে আসুন না কেন, এরপরে যদি আপনার বাচ্চাটা কানাডার বাইরে জন্মগ্রহণ করে, তাহলে সে সরাসরি এখানে সিটিজেনশিপ লাভ করবে। আর কানাডার ভিতরে থেকে তো সিটিজেনদের বাচ্চারা তো সিটিজেন হবেনি, নন ক্যানাডিয়ানদের বাচ্চারাও তো অটোমেটিক্যালি সিটিজেন হবেন, সেটা নিয়ে আশা করি কনফিউশন নেই। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, এরপরে যদি কেউ না বোঝেন আমার ব্যর্থতা। The minister said more details will be available in the if the bill pass in parliament and receive royal assent. তো এটির বিস্তারিত আরও আসবে। এই বিলটি উত্থাপিত হয়েছে, পাস হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। এটি পার্লামেন্টে আপনার রয়্যাল অ্যাসেন্ট পাওয়ার পরে এটি পাবলিকলি আরও খোলসা করা হবে, আর কী কী বিষয় আছে। দি প্রসেসড বিল ফলোজ এ সিমিলার ডিসিশন বাই অন্টারিও সুপ্রিয়র কোর্ট অফ জাস্টিস। এখানে অন্টারিও প্রভিন্সে এরকম একটি কেস এসেছিল, যে কেসটির বিষয়ে এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি এখানে বিস্তারিত পড়ছি না, যারা অতি আগ্রহী বিষয়টি জানার জন্য তারা স্লাইডে পড়ে নেবেন। এখানে একটি উদাহরণ টানা হয়েছে। অন্টারিও প্রভিন্সে একটি কোর্ট এরকম একটি রায় দিয়েছিল যে এই ধরনের সেকেন্ড জেনারেশন কাট অফ ক্রিয়েটস এ ডিস্টিংশন বেসড অন ন্যাশনাল অরিজিন বিকজ ইট ট্রিটস those who are Canadian at birth because they were born in Canada differently from those Canadians who obtained their citizenship by descent on their birth outside of Canada. তো এখানে ইনসাইড আউটসাইড কানাডা যে প্যাঁচ, এটিকে খোলাসা করার জন্য সেই কোর্ট একটি রায় দিয়েছিল, সেটিকেও কানাডা গভর্নমেন্ট অনার করেছে। বিফোর দি অ্যাক্ট টেক্স ইফেক্ট, বিল C-71 would also grant citizenship to the descendants of lost Canadians and anyone born overseas to a Canadian parent
in the second or following generations. তো এই বিলটি যখন পাস হয়ে যাওয়ার পরে অনেক ব্যক্তিরা যারা বড় হয়ে গেছেন, বয়স অনেক বেশি হয়ে গেছে, যারা কানাডার সিটিজেন হতে পারেনি, তারাও সিটিজেনশিপ লাভ করবেন। তারা যদি প্রুভ করতে পারেন তাদের জন্মের আগে তাদের বাবা মারা 1095 দিন বা 3 বছরের সমপরিমাণ দিন কানাডাতে বসবাস করেছেন, সেটি যদি সামহাও ওনারা প্রুভ করতে পারেন, তাহলে সেটার রেফারেন্সে অনেক নন ক্যানাডিয়ানরা, অর্থাৎ যারা সিটিজেন হতে পারেনি এই আইনের মারপ্যাচে, তারা এখানে সিটিজেনশিপ লাভ করবেন। এটা একটা বিষয়। বিকজ অফ দি ফার্স্ট জেনারেশন লিমিট in the Citizenship Act, children born abroad to Canadian citizens who are not born in Canada often do not automatically get Canadian citizenship. The first generation born overseas is not allowed to automatically give their children citizenship if they are also born outside of Canada under the first generation cut-off regulation. তো এই কানাডার যে রেগুলেশনটি বর্তমানে বহাল রয়েছে সেটিকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন রেগুলেশন, ফার্স্ট জেনারেশন কাট-অফ রেগুলেশন। ফার্স্ট জেনারেশন বলতে এখানে কী বোঝাচ্ছে? যারা বাই নেচার ক্যানাডিয়ান না, বাই বর্ন ক্যানাডিয়ান না, যারা ইমিগ্র্যান্ট হিসেবে কানাডাতে এসেছেন, হয়ে তারা কানাডা সিটিজেন হয়েছেন, তাদেরকে বলা হয়েছে ফার্স্ট জেনারেশন ক্যানাডিয়ান বা ফার্স্ট জেনারেশন সিটিজেন। সেই ফার্স্ট জেনারেশনদের যে প্রোডাকশন, অর্থাৎ যে ছেলেমেয়ে অফস্প্রিং, তাদের জন্যই মূলত এই কাট অফ রেগুলেশনটা করা রয়েছে। এই রেগুলেশনটাই মূলত রহিত হয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকের আলোচনাটি অনেকের স্বপ্ন নতুন করে উন্মোচিত করবে, অনেকের দুঃস্বপ্ন দূর করবে। আশার আলোয় রঙিন হবে আপনাদের জীবন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।